বর্তমানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, এটা একটি কর্মসংস্থান পত্রিকা, আর এটি কিন্তু এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা। আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে পরিষ্কার লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে 27শে সেপ্টেম্বর। এখানে দেখো, এখানে লেখা আছে 27শে সেপ্টেম্বর 2025-এর কর্মসংস্থান পত্রিকা এটি। তো এই কর্মসংস্থান পত্রিকা থেকে আজকে আমরা একটা প্র্যাকটিস সেট সম্পন্ন করবো, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন পরীক্ষার জন্য। তা চলো মূল প্র্যাকটিস সেটে যে দেখি। এখানে আমরা চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। মূল প্র্যাকটিস সেটটা আমরা যদি একটু জুম করে বড় করি তাহলে দেখতে পাবো যে এটি কোন পরীক্ষার প্র্যাকটিস সেট। এখানে দেখো তোমরা পরিষ্কার লেখা আছে এই প্র্যাকটিস সেটটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের প্র্যাকটিস সেট। এখানে পরিষ্কার লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা আজকের ক্লাসে আমরা সম্পন্ন করব। তবে এই ক্লাসটা সম্পন্ন করব তার আগে এখানে যে লেখা আছে, লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমরা সমস্ত ক্লাসটা দেখো আর না দেখো, এই জায়গাটা যেন একটু দেখে নেবে। এখানে দেখো লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে 11,749টি শূন্য পদের জন্য প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবার থেকে এই পদের জন্য একটাই লিখিত পরীক্ষা হবে 30শে নভেম্বর। এই পরীক্ষা হবে 85 নম্বরে, 25টা অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। প্রশ্ন হবে এইসব বিষয়ে। কী কী প্রশ্ন হবে? জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 25 নম্বর, আর ইংরেজি থাকবে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে 25 নম্বর, রিজনিংয়ে থাকবে, রিজনিং লজিক্যাল অ্যানালাইসিস থাকবে 25 নম্বর। তো দেখো এই সিলেবাসটা কিন্তু খুব সুন্দর একটা সিলেবাস। 25 নম্বর জেনারেল স্টাডিজ, 10 নম্বর ইংরেজি, আর 25 নম্বর অঙ্ক, 25 নম্বর রিজনিং। তো এই মোট 85 নম্বর 1 ঘন্টার মধ্যে তোমাকে উত্তর করতে হবে। তো এইরকম 1 ঘন্টার মধ্যে 25টা প্রশ্ন উত্তর করা কিন্তু খুবই কঠিন ব্যাপার। তো তোমরা কিন্তু সেইভাবে প্র্যাকটিস করতে হবে। আর এরকম প্র্যাকটিস করতে গেলে এরকম প্র্যাকটিস সেট চাই। আর এখানে তোমরা বুঝতেই পারছো কর্মসংস্থানের প্র্যাকটিস সেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কর্মসংস্থান, কর্মক্ষেত্র, অ্যাচিভার, সাফল্য, পেশা প্রবেশ সবগুলোই কিন্তু প্র্যাকটিস সেটগুলো এত গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু তুমি বুঝবে না যে এর কতটা এর গুরুত্ব। তো তার জন্য তুমি দেখো শেষ মুহূর্ত তুমি এখন প্রস্তুতি নিচ্ছ। তা শেষ মুহূর্তে তোমার এখন কি দরকার? তুমি কিন্তু সব কিছু পড়া তোমার রেডি, তাই তুমি মক টেস্ট দেওয়ার জন্য এই প্র্যাকটিস সেটগুলো কালেক্ট করো। প্র্যাকটিস সেটগুলো তুমি যদি 85 নম্বরের 1 ঘন্টায় মক টেস্টগুলো সম্পূর্ণ করতে পারো, তবেই কিন্তু তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তো এখানে যেটা লেখা আছে দেখো, সময় থাকবে 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে তোমার 85 নম্বরের উত্তর করতে হবে। সেটা কিন্তু যথেষ্ট টাফ, তাই বলছি বারবার করে এরকম একটা প্র্যাকটিস সেট কালেক্ট করো, যেখান থেকে কিন্তু তুমি প্রশ্ন কমন পাবে। এবং এরকম প্রশ্ন কিন্তু তুমি সহজেই এরকম প্রশ্ন তুমি যদি কালেক্ট করে 85 নম্বরের প্রশ্নের উত্তর যদি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করো, তাহলে তুমি নিজেকে যাচাই করে নিতে পারবে যে তুমি কতটা নিজেকে তৈরি করতে পেরেছো। তারপর দেখো নেগেটিভ মার্কিং আছে 4টি প্রশ্ন। ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায়। এই পদে লিখিত পরীক্ষা ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা, তেমনই 73টি প্রশ্ন তৈরি করেছেন কর্মসংস্থান পত্রিকার সহ সম্পাদক রঞ্জিত ঘোষ। তো রঞ্জিত ঘোষ স্যারের এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্যার কিন্তু সুন্দর সুন্দর প্রশ্ন তৈরি করেন। তো চলো আমরা প্রথমে একের দাগের প্রশ্ন দেখব। তো একের দাগের প্রশ্ন শুরু করব, তার জন্য প্রশ্নটা আরেকটু জুম করে বড় করে নেব। পরিষ্কার লেখা আছে তো কনস্টেবল স্পেশাল। তো এই কনস্টেবল প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছ। তো একটা কথা তোমাদেরকে বলে রাখবো, এরকম প্র্যাকটিস সেট তুমি যদি বারবার কমপ্লিট করো, তাহলে কিন্তু তুমি নিজেকে তৈরি করে নিতে পারবে, মানে নিজের কতটা তৈরি হয়েছে সেটা কিন্তু যাচাই করবে। তো এই প্র্যাকটিস সেটটা শুরু করার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছ একদম শেষ মুহূর্তের প্রস্তুতি তোমরা নিচ্ছ। তো শেষ মুহূর্তের প্রস্তুতি এমনভাবে তৈরি হতে হবে যেটা কিন্তু মানে 1 ঘন্টার মধ্যে 85 নম্বরের উত্তর আমি করব, এবং তাতে আমার কটা ভুল গেল কোটা ঠিক হলো সেটা কিন্তু তোমাকে এখন যাচাই করতে হবে। আর এই প্র্যাকটিস সেট দেখবে, এরকম প্র্যাকটিস সেট যত কমপ্লিট করবে ততই কিন্তু এখান থেকে প্রশ্ন তোমার কমন আসবে। সবথেকে বড় কথা যে তুমি নিজেকে কতটা তৈরি করেছো, তো এরকম প্র্যাকটিস সেট থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো বাজার চলতে তুমি অনেক প্র্যাকটিস সেট পাবে, বাজার চলতে অনেক প্র্যাকটিস সেট পাবে, কিন্তু সেই প্র্যাকটিস সেট দেখবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই একই জিনিস। কিন্তু এই কর্মসংস্থান, কর্মক্ষেত্র, সাফল্য, পেশা প্রবেশ, এখানে যে স্যারটা যে তৈরি করে প্রশ্নগুলো, যে এত সুন্দর সুন্দর তৈরি করে যা কিন্তু কল্পনার বাইরে। তুমি ক্লাসটা দেখো, তুমি বুঝতে পারবে যে কতটা প্রশ্নের গুরুত্ব, এই প্রশ্নগুলোর গুরুত্ব কতটা। তুমি ক্লাসটা শেষ করো, দেখবে যেখানে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তো এরকম প্র্যাকটিস সেট তোমার কিন্তু আর এডুকেশন স্কুলের কাছে কালেক্ট করা আছে। যেখান থেকে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফর্ম ফিল আপ করেছো, সেখান থেকে আজ পর্যন্ত কর্মসংস্থান, কর্মক্ষেত্র, অ্যাচিভার্স, পেশা পরিবেশ, সাফল্য সবগুলোই কিন্তু আর এডুকেশন স্কুলের কাছে কালেক্ট করা আছে। তাই তোমাদেরকে বারবার বলছি, এইরকম প্র্যাকটিস সেট কালেক্ট করে তুমি কিন্তু প্রশ্নের উত্তর সমাধান করে 1 ঘন্টার মধ্যে উত্তর করো, এবং নিজেকে যাচাই করো তুমি কতটা তোমার পরীক্ষার জন্য তৈরি হয়েছো। চলো আমরা একের দাগের প্রশ্ন চলে যাই। একের দাগের প্রশ্ন আছে, তেলেঙ্গানার কোথায় জাতীয় হলুদ বোর্ড এর সদর দপ্তর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? এখানে আছে করিমনগর, পেদ্দাপল্লী, আর নিজামাবাদ, আর মাহবুবনগর। তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে, শোনো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তেলেঙ্গানার নিজামাবাদে ন্যাশনাল টার্মিক বোর্ড
এর সদর দপ্তর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ একটা কথা বলেন, যেটা হচ্ছে নরেন্দ্র মোদী নিজামাবাদে হলুদের এই ন্যাশনাল টার্মারিক বোর্ড তৈরির অনুমোদন দেওয়ায় হলুদ চাষে যুক্ত কৃষকদের 40 বছরের স্বপ্ন পূরণ হয়েছে। হলুদ চাষিদের কল্যাণে কেন্দ্রীয় সরকার অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন মন্ত্রী। জানান 2030 সালের মধ্যে কিন্তু হলুদ রপ্তানির $100 কোটি পৌঁছাবে বলে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। শ্রী শাহ আরও জানান যে এই বোর্ডের মাধ্যমে কৃষকদের নতুন দক্ষতা প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হবে, হলুদের ঔষধি গুণের কথা তুলে ধরা হবে বলে তিনি সারা বিশ্বে হলুদের এই প্রাকৃতিক গুণ সম্পর্কেও অবহিত করেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু নিজামাবাদ, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 2 দাগের প্রশ্ন দেখব। এখানে আছে স্না দেশগুলির প্রথম এশীয় ক্রিকেটার হিসেবে 150টি টেস্ট ক্রিকেটে উইকেট নিয়েছেন কে? তো এখানে দেখো এসিএনএ সেনা দেশগুলি বলতে কি, দেখো ক্রিকেট দুনিয়ায় যারা সবচেয়ে বেশি, আমাদের এশিয়া কান্ট্রিতে তো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তো এছাড়াও আদার্স কান্ট্রিতে যারা আছে সেই দেশগুলোর উল্লেখ করেছে। এখানে এস ফর কি? এস ফর সাউথ আফ্রিকা, ই ফর ইংল্যান্ড, আর এন ফর নিউজিল্যান্ড, এ ফর এশিয়া, এ ফর অস্ট্রেলিয়া। ঠিক আছে, তো এই 4টি দেশের কথা একসঙ্গে কিন্তু সেনা বলেছে। ঠিক আছে, তো এই দেশগুলোর বিরুদ্ধে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট ক্রিকেটে বেশি উইকেট পেয়েছেন, 150টি উইকেট পেয়েছেন, তিনি হলেন জসপ্রীত বুমরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জসপ্রীত বুমরা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এর আগে 146টা উইকেট পেয়ে সম্ভবত পাকিস্তানের ওয়াসিম আকরম কিন্তু শীর্ষে ছিল, সেইটা রেকর্ডটা ভেঙে দিয়ে জসপ্রীত বুমরা কিন্তু এখন এই রেকর্ডের অধিকারী হলেন। তো এই সেনা দেশগুলো বলতে তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাবো পরের প্রশ্নে। দেখো ক্রিকেটের দুনিয়ায় এরকমভাবে ছোট ছোট প্রশ্নের উত্তর কিন্তু তুমি কিন্তু জানতে না, তাই আর এডুকেশন স্কুল তোমাকে কিন্তু জানিয়ে দিল। দেখো কর্মসংস্থান, কর্মক্ষেত্র, সাফল্য, পেশা প্রবেশ, তুমি যত প্র্যাকটিস করবে, এখান থেকে পিডিএফ নিয়ে তুমি যত প্র্যাকটিস করবে, তুমি দেখবে তোমার পরীক্ষার প্রশ্ন কমন এসছে, বা আদার্স তুমি প্রশ্ন দেখবে প্রশ্নগুলো তুমি কিন্তু জানো না, সেই প্রশ্নগুলো এখান থেকে কিন্তু খুব কমনযোগ্য প্রশ্ন আসে। বারবার করে তোমাদেরকে বলছি, কারণ আমরাই জানি যে এই প্র্যাকটিস সেটগুলোর কত গুরুত্ব। চলো আমরা 3 দাগের প্রশ্নে চলে যাই। তুমি যেখান থেকে ফর্ম ফিল আপ করেছো সেখান থেকে কিন্তু সব প্র্যাকটিস সেট এখানে আছে, আর এডুকেশন স্কুলের ক্যারেক্টার আছে। তুমি যদি নিতে চাও তাহলে 85 309 82 506 এই নাম্বারে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো। 85 309 82 506 এই নাম্বারে ফোন করো। 8599982506 এই নাম্বারে ফোন করলে তুমি অবশ্যই কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবে। 3 দাগের প্রশ্ন দেখো, এবছর ইয়াসার ডোগু অ্যান্ড বেহেবি এমএরএ অ্যান্ড হামিদ কাপলান আন্তর্জাতিক কুস্তি টুর্নামেন্ট আমন শেরওয়াত কিসের মেডেল জিতলেন? এখানে সোনা, রূপো, ব্রোঞ্জ কোনোটি নয়। তো এখানে তোমার সঠিক উত্তর হবে কিন্তু সোনা, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 4 দাগের প্রশ্নে চলে যাব। 4 দাগের প্রশ্ন আছে, দেখো কোন দেশ থেকে স্থল ও সমুদ্র বন্দর দিয়ে পাট আমদানিও নিষিদ্ধ করলো ভারত? চীন, নেপাল, বাংলাদেশ আর শ্রীলঙ্কা। তো তোমার এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি? তো এখানে কিন্তু তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বাংলাদেশ, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভারত বাংলাদেশ সীমান্তের কোনো স্থল বন্দর থেকে বাংলাদেশ থেকে এই পণ্য আমদানির অনুমতি দেওয়া হবে না। এর আগে 27 জুন ভারত সমস্ত স্থলপথে বাংলাদেশ থেকে পাটজাত পণ্য এবং বোনা কাপড় আমদানি নিষিদ্ধ করেছিল। তবে এই আমদানিগুলির কেবল মহারাষ্ট্রের নাহা বা সেভা সমুদ্র বন্দর দিয়ে অনুমোদিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বাংলাদেশ। আমরা 5 দাগের প্রশ্নে চলে যাব। 5 দাগের প্রশ্ন আছে, দেখো সম্প্রতি কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রীকৃষ্ণন শর্মা এর এক্সিকিউটিভ ডিরেক্টর শেখর রাও পদত্যাগ করেছেন? এখানে আছে ধানলক্ষ্মী ব্যাংক, এখানে আছে বন্ধন ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক আর কর্ণাটকা ব্যাংক। তো এখানে তোমার সঠিক উত্তর হবে কিন্তু কর্ণাটকা ব্যাংক, অর্থাৎ দিক হবে সঠিক উত্তর। চলো 6 দাগের প্রশ্ন কী আছে দেখি। 6 দাগের প্রশ্ন আছে, দেখো আধ্যাত্মিক ও সামাজিক নেতৃত্বের জন্য নিউ ইয়র্ক সিটির তরফ থেকে সম্মানিত হলেন কে? রাধানাথ স্বামী, কীর্তিনাথ স্বামী, ভক্তিতীর্থ স্বামী আর মুকুন্দ গোস্বামী। তো তোমার এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো 6 দাগের সঠিক উত্তর হবে কিন্তু রাধানাথ স্বামী, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 7 দাগের প্রশ্নে চলে যাব। ধর্মশালায় সিপিএ ইন্ডিয়ান রিজিয়ন জোন 2 কনফারেন্স এর উদ্বোধন করলেন কে? রাজনাথ সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ওম বিড়লা আর অনুরাগ ঠাকুর। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এই যে ওম বিড়লা কিন্তু এর সঠিক উত্তর। চলো 8 দাগের প্রশ্নে চলে যায়। 8 দাগের প্রশ্ন আছে, দেখো আদি
আদি কর্মযোগী প্রোগ্রাম চালু করলো কোন কেন্দ্রীয় মন্ত্রক? নারী ও শিশু উন্নয়ন কেন্দ্র মন্ত্রক, উপজাতি বিষয়ক মন্ত্রক, অর্থমন্ত্রক, যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রক। তো এই যে আদি কর্মযোগী প্রোগ্রাম, এটা কিন্তু উপজাতি বিষয়ক মন্ত্রক। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তুমি জানো না, ঠিক আছে? তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবে, সাথে সাথে কিন্তু রেলের গ্রুপডিও অনেকে দেবে, তাই যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় আছে এবং রেলের গ্রুপডি পরীক্ষায় আছে তারাও কিন্তু এসব প্রশ্ন কিন্তু কমনযোগ্য প্রশ্ন। তো অন্যান্য পরীক্ষায় যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা দেখো কত সুন্দরভাবে এরকম প্রশ্ন তুমি জানতে পারছো। তো এরকম প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছ, কলকাতা পুলিশ পরীক্ষা দিচ্ছ, সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু এইসব প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর দেখো এরকম প্রশ্ন কিন্তু তুমি এর আগে পড়োনি কোথাও। এখন আমরা 9 দাগের প্রশ্নে চলে যাবো। 9 দাগের যে প্রশ্নটা আছে, দেখো এই প্রশ্নটা আমরা দুবার কিন্তু দুটো প্র্যাকটিস সেটে পেয়েছি, এবারও কিন্তু একটা দিয়েছে। দেখো ট্রেন ছাড়ার কত ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরির সিদ্ধান্ত নিল ভারতীয় রেল? এটা কিন্তু মানে রিসেন্টলি হয়েছে, তো এটা কিন্তু খুব সুন্দর। আগে ছিল 4 ঘন্টা, এখন হয়েছে কিন্তু 8 ঘন্টা, অর্থাৎ দিকদাগ হবে কিন্তু সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্ন আছে, দেখো এবছর গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্সে ভারতের স্থান কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ? তো এই প্রশ্ন আমার একটু সংশয় আছে, যার জন্য তোমাদেরকে কিন্তু উত্তরটা করে দিতে বললাম। 10 দাগের সঠিক উত্তর কী হবে? তো আমার ক্ষেত্রে এটা দ্বিতীয়টা হবে, তো তোমাদের এই বিষয়ে আমার একটু সন্দেহ আছে, তাই তোমাদেরকে কিন্তু এটা বললাম। 11 দাগের প্রশ্ন দেখবে। 11 দাগের প্রশ্ন আছে, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? ফাইয়েন, সুয়ানজাং, মেগাস্তিনিস আর স্ট্রাবো। তো দেখো এখানে ফাসিয়ান মানে ফাইয়েন, আশা করি তোমরা বুঝতে পারছো। সুয়ানজাং মানে হিউয়েনসাং, কখনো কখনো কিন্তু এরকম ধরনের নাম দিয়েও কিন্তু প্রশ্ন আসে। তো এখানে তোমার সঠিক উত্তর কী হবে? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন কিন্তু মেগাস্তিনিস। ওকে, সিদ্ধাক হবে সঠিক উত্তর, মেগাস্তিনিস। এর লিখিত বইয়ের নাম কি? অবশ্যই কমেন্ট করবে। 12 দাগের প্রশ্ন আছে, বুদ্ধচরিত গ্রন্থ রচয়িতা কে? অশ্ব ঘোষ, বুদ্ধ ঘোষ, পণিনি আর নাগার্জুন? তো অবশ্যই বুদ্ধচরিত কিন্তু অশ্ব ঘোষের লেখা, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্ন কী আছে দেখো, খুব সুন্দর প্রশ্ন আছে। কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা ও গোয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? অঙ্গ, কৌশল, মগধ আর অবন্তী? তো তোমার এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর কিন্তু আরও সুন্দর। দেখো একটা জিনিস মনে রেখো যে পুরাতন মগধ এই রাজ্যটা কিন্তু বর্তমান দক্ষিণ বিহারের পাটনা, নালন্দা, আওরঙ্গাবাদ, আরওয়ালা, তারপরে আছে নোয়াদা, তারপরে জাহানাবাদ এবং গয়া, এই জেলাগুলো নিয়েই কিন্তু গঠিত হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু মগধ, অর্থাৎ সিদ্ধাক কিন্তু তোমার প্রশ্নের সঠিক উত্তর। চলো আমরা 14 দাগের প্রশ্নে চলে যাই। 14 দাগের প্রশ্ন আছে, দেখো কে সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা করেন? বি.আর. আম্বেদকর, গোপাল হরি দেশমুখ, শ্রীনারায়ণ গুরু আর জ্যোতিবা ফুলে? তো জ্যোতিবা ফুলে কিন্তু সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা করেন। সেটা সালটা ছিল কত? 1873। ঠিক আছে, 1873 সালে মহারাষ্ট্রের সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কিন্তু সত্য সন্ধানকারী সমাজ নামেও পরিচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে জ্যোতিবা ফুলে, দিকদাগ হবে সঠিক উত্তর। আমরা 15 দাগের প্রশ্নে চলে যাব। গদর দলের নেতা কে ছিলেন? ভগৎ সিং, লালা হরদয়াল, বাল গঙ্গাধর তিলক, বিনায়ক দামোদর সাভারকর? তো অবশ্যই তোমরা জানো গদর দলের কিন্তু নেতা ছিলেন কিন্তু লালা হরদয়াল, অর্থাৎ দিকদাগ হবে সঠিক উত্তর। এরকম প্রশ্ন তুমি কিন্তু তুমি কিন্তু পাবে না, যে যতটা প্রশ্ন আমরা আলোচনা করছি এরকম প্রশ্ন কিন্তু একমাত্র কর্মসংস্থান, কর্মক্ষেত্র, অ্যাসিভার্স, পেশা প্রবেশ, সাফল্য। আর এই প্র্যাকটিস সেটগুলো তুমি যদি একবার নিয়ে কালেক্ট করো, তোমার কোথা থেকে প্রশ্ন আসবে, তোমার প্রশ্ন কোথা থেকে আসবে, তুমি দেখবে প্রত্যেকটা প্রশ্ন তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তোমাদের বারবার বলছি, এবং নিজেকে তৈরি করার জন্য জাস্ট এক্ষুনি একটা মক টেস্ট দেওয়ার দরকার। তাই মক টেস্টের জন্য এরম বিকল্প প্রশ্নগুলো খুঁজতে হয়। বাজার চলতে কিন্তু অনেক মক টেস্টে তুমি বই পাবে, কিন্তু দেখবে সব একই রকম, সেই প্রশ্নের কিন্তু অতটা গুরুত্ব নেই যে গুরুত্বটা কিন্তু এখানে মানে এইসব প্র্যাকটিস সেটে আছে। তাই বারবার করে তোমাদেরকে বলছি, প্রতিদিন কিন্তু আপডেট হয় প্রশ্ন। এখানে কিন্তু এক প্রশ্ন দুই জায়গায় পাবে না, একই প্রশ্ন কিন্তু ওরকম থাকে না। এরকম বারবার করে এরকম প্র্যাকটিস সেট তোমরা কালেক্ট করে, এরকম প্র্যাকটিস সেট কালেক্ট করে বারবার করে মক টেস্ট দাও, দেখবে নিজেকে তৈরি করে নিতে পারলেই তবেই কিন্তু তুমি সহজে তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে। আমরা 16 দাগের প্রশ্ন দেখব। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কত সালে? 1890 সালে, 1892 সালে, 1893, 1894? তো তোমার এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি? 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগোয় অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারত এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন। 1893 খ্রিস্টাব্দে 11 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই মহাসম্মেলনটি ছিল কিন্তু বিশ্বের প্রথম ধর্মীয় মহাসম্মেলন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সালটা কিন্তু 1893 সাল। আশা করি বুঝতে পেরেছো। এই
সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে, 17 দাগের প্রশ্নে। রবীন্দ্রনাথ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা গুরুত্বপূর্ণ এবং কাঁপানো প্রশ্ন এটা। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন কত সালে? 1905 সালে, 1911, 1914, 1919। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু এই প্রশ্নের উত্তরটা করে দিলাম না। 18 দাগের প্রশ্ন দেখো, আনন্দমঠের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ। তো দেখো এই 17 দাগের প্রশ্নটা তোমরা দাগ নম্বর দিয়েই তবে কমেন্ট করবে, ঠিক আছে? তো 18 দাগের প্রশ্ন, আনন্দমঠের রচয়িতাকে? তো অবশ্যই তোমরা সবাই জানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠের রচয়িতা। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন। এটি কিন্তু প্রথম সংস্কৃত ভাষায় 1870-এর দশকে কিন্তু রচিত হয়েছিল। পরে 1882 সালে এটি আবার আনন্দমঠ নামে বাংলা উপন্যাসে অন্তর্ভুক্ত হয়। তাহলে বঙ্কিমচন্দ্রের লেখা বইয়ের নাম আনন্দমঠের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সিদ্ধাক হবে সঠিক উত্তর। তোমার আরও পাশাপাশি আরও কিছু বঙ্কিমচন্দ্রের রচনাগুলি কিন্তু নাম বলছি। দুর্গেশ নন্দিনী কখনো কখনো পড়ে, দুর্গেশ নন্দিনীর রচয়িতার নাম কি? তারপর কপলকুণ্ডলা, এই বইটাও পড়ে। কমলাকান্তের দপ্তর, মৃণালিনী, কৃষ্ণকান্তের উইল, বিশ্ববৃক্ষ, রাজসিংহ, সীতারাম দেবী চৌধুরানী, এসবগুলো কিন্তু বঙ্কিমচন্দ্রের উল্লেখযোগ্য রচনাবলী, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখবে যে কোনো লেখকের একটা বইয়ের নাম বা বইয়ের লেখকের নাম কিন্তু পড়বে। আমি তোমাদের বারবার বলছি, রাজধানীর নামে একটা পড়বে, তারপরে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি, এইসব থেকে কিন্তু একটা পড়বে। এরকম প্রশ্ন পড়বে। 19 দাগের প্রশ্ন আছে, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, আর মেহেরগড় সভ্যতা। তো দেখো সবচেয়ে পুরনো সভ্যতা, ভারতের প্রাচীনতম সভ্যতা হলো সিন্ধু সভ্যতা, যা কিন্তু হরপ্পা সভ্যতা নামে পরিচিত। তাই তোমার এখানে হরপ্পা সভ্যতা দুটি দেওয়া আছে, তাই তোমার উত্তর করতে হবে সিন্ধু সভ্যতা, যেটা পরবর্তী হরপ্পা সভ্যতা নামেও কিন্তু পরিচিত। চলো আমরা 20 দাগের প্রশ্নে চলে যাই। 20 দাগের প্রশ্ন আছে দেখো, গৌতম বুদ্ধের মায়ের নাম কি ছিল? মায়াদেবী, কণিকা, ত্রিশলা, আর কৌশল্যা। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো তোমাদের এরকম প্রশ্ন কিন্তু অনেকবার বলেছি আগে একটা ক্লাসে, কিন্তু আমরা গৌতম বুদ্ধের পিতার নাম বলেছি। গৌতম বুদ্ধের পিতা ছিল শুদ্ধোধন, আর মাতা ছিল কিন্তু মায়াদেবী। তো এখানে তোমার সঠিক উত্তর হবে কিন্তু মায়াদেবী। এর দাগ হবে সঠিক উত্তর। 21 দাগের প্রশ্ন আছে দেখো, নিচের গ্রহগুলোর মধ্যে সবথেকে ছোট গ্রহ কোনটি? তো এখানে আছে বুধ, ইউরেনাস, নেপচুন, আর প্লুটো। তো অবশ্যই এর সঠিক উত্তর হবে কিন্তু বুধ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো 22 দাগের প্রশ্নে। 22 দাগের প্রশ্ন আছে দেখো, সবথেকে উজ্জ্বল তারা কোনটি? সিরিয়াস, আলফা সেন্টারি, হেলিতারা, আর ধ্রুবতারা। তো সব থেকে উজ্জ্বল তম তারা হচ্ছে লুদ্ধক। এই বানানটা হচ্ছে লয়সু দয় ধয় ক, লুদ্ধক। লুদ্ধক কিন্তু সব থেকে উজ্জ্বল তারা, কিন্তু এই লুদ্ধক এখানে নেই, তাই এখানে যেটা আছে সেটা হচ্ছে সিরিয়াস। এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। লুদ্ধকের কিন্তু ইংরেজির নাম হচ্ছে সিরিয়াস। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবচেয়ে উজ্জ্বলতম তারা। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু ওপরের দিকে তুললাম। প্রশ্ন দেখো এখানে 23 দাগের প্রশ্ন আছে দেখো, ভারতের একদম পূর্ব দিকে কোন রাজ্য বিস্তৃত আছে? অসম, মণিপুর, নাগাল্যান্ড, আর অরুণাচল প্রদেশ। এই প্রশ্নটা নিয়ে আমার একটু সংশয় আছে। আমার মনে হচ্ছে এই অপশানগুলোর মধ্যে অরুণাচল প্রদেশ। তোমাদের উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করবে। আমরা চলে যাবো 24 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, ভারতের বৃহত্তম মিঠে জলের হ্রদ কোনটি? ডাল, পোয়াই, উলার, আর চিল্কা। তো তোমার এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তা ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। মনে রাখবে, ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। এটি কিন্তু জম্মু ও কাশ্মীরের বান্দিপুরা জেলায় অবস্থিত। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কিন্তু এই উলার হ্রদ। মানে আমাদের ভারতবর্ষের প্রথম বৃহত্তম হ্রদ উলার হ্রদ, আবার হচ্ছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বলে উলার হ্রদ। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ পাশাপাশি আমরা এটা বলে রাখি, সেটা হচ্ছে চিল্কা। এখানে দিদাগে যে চিল্কা আছে এটা কিন্তু লবণাক্ত হ্রদ, ভারতের সবচেয়ে বৃহত্তম লবণাক্ত হ্রদ। আর মিষ্টি জলের হ্রদ ভারতের সবচেয়ে উলার। এটা হচ্ছে সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে, 25 দাগের প্রশ্নে। নিচের কোন পাহাড়ে উষ্ণ ক্রান্তীয় চরহ্রদ বনভূমি দেখা যায়? এটা নীলগিরি, আরাবল্লী, রাজমহল, আর শিবালিক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে নীলগিরি। আশা করি বুঝতে পেরে। তো এই ছিল কিন্তু 25টা প্রশ্ন জেনারেল স্টাডিজ। তোমরা জানো অবশ্যই 25টা জেনারেল স্টাডিজ পড়বে, 25টা রিজনিং পড়বে, 25টা অঙ্ক পড়বে, আর 10টা থাকবে ইংরেজি প্রশ্ন। যদিও আজকের প্র্যাকটিস সেটে 73টা মোট প্রশ্ন আছে, তো আমরা 25 দাগের প্রশ্ন করলাম, এটা আমরা সম্পূর্ণ করলাম কিন্তু জেনারেল স্টাডিজ। এবার আমরা রিজনিংয়ের প্রশ্ন দেখব, 26 দাগ থেকে রিজনিংয়ের প্রশ্ন। তো তোমাদেরকে বারবার বলছি একটা কথা, যে 26 দাগের রিজনিং প্রশ্ন, তো এরকম প্র্যাকটিসের তুমি কিন্তু কোথাও বাজারে খুঁজে পাবে না, ঠিক আছে? তো তোমার এখন তো তোমার চাই মক টেস্ট, আর মক টেস্ট তোমাকে সম্পূর্ণ করতে গেলে অবশ্যই এরকম প্র্যাকটিসের তোমাকে কালেক্ট করতে হবে, নইলে বাজার চলতে যে প্র্যাকটিস সেটগুলো দেখবে প্রায় সব একই রকম, কিন্তু এরকম আপডেট ভার্সান কিন্তু পাবে না। এরকম আপডেট কিন্তু প্রশ্ন সবসময় করতে হয়। আর সবচেয়ে মনে রাখবে, যেখান থেকে তুমি পরীক্ষা দিয়েছো সেখান থেকে যে ঘটনাগুলো আছে সেইগুলো কিন্তু একসঙ্গে
একটা পিডিএফে কিন্তু আছে আর এডুকেশন স্কুলে কালেক্ট করা। তুমি 2024 এপ্রিল মাসে সম্ভবত ফর্ম ফিল আপ করেছো, সেখান থেকে কিন্তু আজ পর্যন্ত যতগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্র্যাকটিস সেট দিয়েছে সবগুলোই কিন্তু আর এডুকেশন স্কুল কালেক্ট করে রেখেছে, প্রত্যেকটা প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটগুলো তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই ফোন করো 85 39 82 506 এই নাম্বারে, এবং তুমি নিজেকে কতটা তৈরি করেছো যাচাই করার জন্য এই প্র্যাকটিস সেটগুলো মক টেস্ট দাও, তাহলে তুমি কিন্তু নিজেটা তৈরি হয়ে যাবে। তো এরকম মনে করবে না যে আমার এগুলো কোনো কাজে আসবে না, এগুলো সবগুলোই কিন্তু তোমাকে কাজে আসবে। বারবার করে তোমাদেরকে কিন্তু রিকোয়েস্ট করছি যে তোমরা এই প্রশ্নগুলো কালেক্ট করো, কালেক্ট করলে তুমি কিন্তু নিজেকে তৈরি করে নিতে পারবে, এবং মক টেস্ট দিয়ে তুমি কিন্তু যাচাই করতে পারবে তুমি কতটা তৈরি হয়েছো। 26 দাগের প্রশ্ন, রিজনিং প্রশ্ন শুরু করবো। বেমানানটি নির্ণয় করুন। এখানে আছে 1 4 9 16 20 36 আর 49, সম্ভবত 20টা হবে এর সঠিক উত্তর। এখানে দেখো 1 স্কোয়ার 1 হয়, 2 এর স্কোয়ার 4 হয়, 3 এর স্কোয়ার 9 হয়, 4 এর স্কোয়ার 16 হয়, 5 এর স্কোয়ার 25 হয়, 6 এর স্কোয়ার 36 হয়, 7 এর স্কোয়ার 49 হয়। তো দেখো এখানে 20 আছে, তো এটা 20টা হবে সঠিক উত্তর। বেমানান এটা 25 হবে ওখানে। আমরা 7 দাগের প্রশ্ন দেখবো। লুপ্ত সংখ্যাটি নির্বাচন করুন। এখানে 21 23 27 আর 33। তো এখানে দেখো 21 আর 21 থেকে 23-এ যাবো তাহলে 2 হবে, 23 থেকে 27-এ যাবো 4 হবে, 27 থেকে 33 যাবো 6 হবে, তাহলে 33 থেকে 8 যোগ করলে কত হবে 41। তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে 41। বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 27-এর পরে 28 দাগের প্রশ্নে। 28 দাগের প্রশ্ন কী আছে দেখো। 28 দাগের প্রশ্ন আছে প্রদত্ত সারিগুলিতে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন। 235 246 346 157। এখানে 111 যোগ করো, সব কটা ক্ষেত্রে 111 যোগ করো, ঠিক আছে। এখানেও 111 যোগ করো, যোগ করলে কত হবে 7 আর 1 8 আর 5 আর 1 6 আর 4 আর 1 5 আর 568। দেখো বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 29 দাগের প্রশ্ন দেখবো। নিচের ছক্কার দুটি অবস্থান দেখানো হলো, একের বিপরীতে কোন সংখ্যা থাকবে তোমাকে নির্ণয় করতে হবে। তো দেখো এই দুটো ছক্কার মধ্যে 1 5 3 আছে, এখানে 1 2 6 আছে, নেই কোনটা 4 নেই, তাই একের বিপরীতে তোমার 4 হবে, ঠিক আছে। একের বিপরীতে মানে 1 যেহেতু দুটো এতেই দেখা যাচ্ছে, 4 দেখা যাচ্ছে না, তাই তোমার ওর বিপরীতে 4 আছে, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 30 দাগের প্রশ্নে চলে যাবো। 30 দাগের প্রশ্ন কী আছে দেখো। 30 দাগের প্রশ্ন আছে কিন্তু সুন্দর প্রশ্ন। এখানে 30 দাগের প্রশ্ন আছে দুটি ডটের বিপরীতে কটি ডট আছে। দুটি ডটের বিপরীতে যদি কটি ডট আছে, তাই এই আর এই যে ছবি আছে, এই ছবিটা এই যে 5 আছে না, এই 5টা এই 5-এর উপরে রাখবে, দেখবে এই 3টা কিন্তু এরকম জায়গায় যাবে, এই 2-এর বিপরীতে, এই 2-এর বিপরীতে 3-এ চলে যাবে, ঠিক আছে। তাই এর সঠিক উত্তর হবে 3। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। 31 দাগের প্রশ্ন আছে দেখো। যদি 1997 সালে 4 জানুয়ারি শনিবার হয়, তাহলে 1988 সালে 4 জানুয়ারি কী বার হবে। তো দেখো যেদিন মানে যে সাল যেদিন শেষ হয় তার পরের দিন সেই সাল শুরু হয়, ঠিক আছে, পরের সাল শুরু হয়। তো দেখো এখানে 4 জানুয়ারি শনিবার হলে 1998 সালে 4 জানুয়ারি হবে রবিবার, ঠিক আছে। তো দেখবে এগুলো পরের সেই একই দিনের পরের দিন হবে সেটা উত্তর। তো এখানে কিন্তু শনিবার আছে, রবিবার হবে, তো এখানে ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো 32 দাগের প্রশ্ন দেখি। যদি পরশু শুক্রবার হয়, তাহলে আগামীকালের পরে তৃতীয় দিন কী বার ছিল, তো কী বার হবে। তো শুক্রবার যদি পরশু দিন হয়, তাহলে কালকে গেছে কী বার, কালকে গেছে বৃহস্পতিবার, আজকে হয় বুধবার, তাই আজকের বুধবার, আজকের 3 দিন পরে, অর্থাৎ বুধ বৃহস্পতি, আজকে বুধবার হলে আগামীকাল হবে বৃহস্পতিবার, তার 3 দিন পর শুক্র শনি রবিবার হবে, তাহলে এর সঠিক উত্তর হবে রবিবার, সিদ্ধাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 33 দাগের প্রশ্নে চলে যাই। 33 দাগের প্রশ্ন কী আছে দেখো। 33 দাগের প্রশ্ন আছে শ্যামল 1996 সালে 6 মার্চ জন্মগ্রহণ করেন। সেই একই বছর স্বাধীনতা দিবস পালিত হয় বৃহস্পতিবারে। শ্যামল কোন বছর জন্মগ্রহণ করেছে, কোন বারে জন্মগ্রহণ করেছিল। দেখো 5 মার্চ কিন্তু জন্মগ্রহণ করেন, কিন্তু ওই দিন দিনটা দেওয়া নেই, কিন্তু 15ই মার্চ, এই 15ই স্বাধীনতা দিবস, 15ই আগস্ট, সেখানে কিন্তু বৃহস্পতিবার দেওয়া আছে। যেহেতু 15ই আগস্ট দেওয়া আছে, সেখান থেকে তুমি মার্চের 6 মার্চ গুনলে তুমি এখানে পেয়ে যাবে কী বার, তো এখানে হচ্ছে বৃহস্পতিবার, তো তুমি পেয়ে যাবে বুধবার, ওকে। তো তোমার এই প্রশ্নের সঠিক উত্তর হবে বুধবার, তুমি দেখবে গুনলে পেয়ে যাবে বুধবার। তো চলো আমরা চলে যাবো 34 দাগের প্রশ্নে। 34 দাগের প্রশ্ন আছে দেখো। যোগ বোঝায় গুণকে, বিয়োগ বোঝায় যোগকে, গুণ বোঝায় ভাগকে, ভাগ বোঝায় বিয়োগকে, তবে এইটা সমান কত হবে। তাহলে ভাগ বোঝায় কি, ভাগ বোঝায় বিয়োগকে, তো এখানে ভাগ বোঝায় বিয়োগ দেবো। যোগ বোঝায় যোগ কী হয়, যোগ বোঝায়, এখানে যোগ বোঝায় গুণকে, তাহলে যোগ বোঝায় গুণকে। আর এখানে বিয়োগ বোঝায়, বিয়োগ কী বোঝায়, বিয়োগ বোঝায় যোগকে, তো এখানে আমরা যোগ দেবো, ঠিক আছে। তো গুণ বোঝায় ভাগকে, গুণ বোঝায় ভাগকে, তো এখানে 3 4 12, প্রথমে ভাগের কাজটা করতে হয়, তারপরে কি করতে হয়, তারপর গুণের কাজ। 8 দিন 16, 12কে 3 দিয়ে ভাগ করলে হয় 4, আর 8 আর 2 দিয়ে গুণ করলে হয় 16। তাহলে এইখান থেকে আমরা কত পাচ্ছি, এখানে 16 আর এখানে পাচ্ছি 16 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 21, তাহলে 5 5 আর 4 9, তাহলে এর সঠিক উত্তর হবে 9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে 21 আর 4 25, ঠিক আছে। তো 25 থেকে 16 বাদ দিলে তোমার থাকবে 9।
তো এইভাবে কিন্তু তোমার প্রশ্নের সঠিক উত্তর বেরিয়ে যাবে। প্রথমে কী করবে, ভাগ করবে, তারপর গুণ করবে, তারপরে যোগ করবে, তারপর বিয়োগ করবে। যেরকম আমি এখানে 21 যোগ 21 আছে, তাই 21 আর 4 যোগ করলাম 25, আর বিয়োগ দেখো 16 আছে, 8 আর 2 গুণ করে 16 পেয়েছি, সেই 16। তো 25 থেকে 16 বাদ দিলে 9। আমরা চলে যাবো 35 দাগের প্রশ্নে। 35 দাগে এই যে অর্থ আছে এইগুলো তোমাকে ওই পিঠে বসাতে হবে, বসে ঠিক এরকম হয়ে যাবে, যোগ বিয়োগ গুণ ভাগ। তো ভাগের কাজটা আগে করবে, গুণের কাজটা পরে করবে, তারপর যোগ, তারপর বিয়োগের কাজটা করবে। তো ওই পিঠে এই 35 দাগের যে মানগুলো আছে সেই মান দেখে ওইখানে তোমরা অবশ্যই নির্ণয় করবে। আমরা 35 দাগের প্রশ্নটা কিন্তু করব না, ঠিক আছে। 35 দাগের যে প্রশ্নটা আছে এটা কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি। তুমি ওই পিঠের থেকে ওইগুলো মানগুলো তুমি দেখে নেবে। মানগুলো তুমি দেখে নেওয়ার পরে কিন্তু এখানে বসিয়ে তুমি মানগুলো তৈরি করবে। কত উত্তর হবে কমেন্ট করবে, 35 দাগের উত্তর কত হবে। 36 দাগের প্রশ্ন আছে, যদি এ মানে গুণ হয়, বি মানে বিয়োগ হয়, সি মানে যোগ হয়, ডি মানে ভাগ হয়, তাহলে এইটার মান কত। তো দেখো আমি প্রথমে পাঁচের ইয়ে মানে কি বলেছে, 5 গুণ, তাহলে আমরা কি করব, 5 গুণ 3, ওকে। তারপরে বি মানে কি, বি মানে বিয়োগ, তাহলে এখানে 3-এর পরে হচ্ছে বিয়োগ আছে বি, তারপরে 2 আছে দিলাম। তারপরে সি মানে কি, সি মানে যোগ, তাহলে এখানে আমরা যোগ দিলাম, ঠিক আছে। সি মানে যোগ দেওয়ার পরে আমরা কি দেবো, এখানে আছে 4D4, ওকে। তাহলে আমরা এখানে 4 দেবো। তারপরে ডির মান কত, ডির মানে ভাগ, তার ডির মানে ভাগ মানে 4 দেবো। তাহলে 4 ভাগের কাজটা আগে করবো, 4 ভাগ করলে 1 হয়, 4 ভাগ করলে 1 হয়, আর এখানে 3 5 15 হয়, 15 আর 1 দাও 16, 16 থেকে 2 বাদ দিলে হয় 14, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাবো 37 দাগের প্রশ্নে। 37 দাগের প্রশ্ন দেখবো। 37 দাগের প্রশ্ন কী আছে দেখো, দুটি কাঠ আর দুটো 12 মিনিট কত ডিগ্রি কোণের সৃষ্টি করবে। তো এখানে দুটো 12 বলতে 7 দিনে 120, আর 11 আর 12 মানে তোমার হবে কি, 11কে 12 দিয়ে গুণ করতে হবে, তার মানে 11 ইন্টু মিনিট আর 60 ইন্টু ঘন্টা। তা 7 দিনে 120 বিয়োগ 11 12 132 বাই 2, তাহলে এখান থেকে তুমি কত পাবে, এখান থেকে তুমি পাবে 12/2, 12/2 মানে কত, 6। তা তোমার প্রশ্নের উত্তর হবে কিন্তু 6 ডিগ্রি। বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 38 দাগের প্রশ্ন চলে যাবো। 38 দাগের প্রশ্ন আছে দেখো, 38 দাগের প্রশ্ন আছে 10টার সময় ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে। তো এই 38 দাগটা সেম প্রশ্ন, তুমি ওটা নিজে করবে। 39 দাগের প্রশ্ন আমরা দেখব। 39 দাগের প্রশ্ন দেখো, একটি ঘড়ির আয়নার মধ্য দিয়ে 3টি 15 বাজতে দেখা গেল, তখন সঠিক সময় কত ছিল। তো দেখো এটা তুমি কি করবে, এটা হচ্ছে 11টা 60 থেকে এটা বিয়োগ করতে হবে। 11টা 60 থেকে তুমি 3টি 15 বিয়োগ করবে, তাহলে 8টা 45 হয়ে যাবে। তাহলে এখানে বিদ্যাক হবে সঠিক উত্তর। 11টা 60 থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। 11টা 60 থেকে 3টি 15 বিয়োগ করতে হবে, তাহলে তোমার এটার উত্তর বেরিয়ে যাবে 8টা 45। আমরা চলে যাবো 40 দাগের প্রশ্নে। 40 দাগের প্রশ্ন আছে দেখো, এখানে ELFA, তারপর এটা আছে। এবার এখানে এই যে শূন্যস্থান আছে, এই শূন্যস্থানে কী বসবে তোমরা অবশ্যই কমেন্ট করবে। এটা কিন্তু তোমরা নিজেরা করবে, এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরা করবে। আমি অবশ্যই এই প্রশ্নের উত্তর কী হবে বলবে। আমরা 41 দাগের প্রশ্ন দেখবো। 41 দাগের প্রশ্ন কী আছে দেখো, একজন ব্যক্তি উত্তর পশ্চিম দিকে মুখ করেছিল। সে প্রথম ঘড়ির কাঁটার দিকে ঘুরে 90 ডিগ্রি, তারপরে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে 135 ডিগ্রি। সে এখন কোন দিকে মুখ করে আছে। তো অবশ্যই তোমরা এটা বুঝতে পারে নিজেরা ছবি তৈরি করবে, করে দেখবে। তো 41 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে কিন্তু এখানে এই যে পশ্চিম আছে, পশ্চিম দিকে কিন্তু মুখ করে থাকবে। এটা কিন্তু তোমরা করবে, আমি কিন্তু তোমাদের উত্তর বলে দিলাম। এটা হবে সঠিক উত্তর বি, আমরা মানে পশ্চিম দিকে মুখ করে থাকবে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 42 দাগের, যদি সি এর পশ্চিমে থাকে আর বি এর দক্ষিণে থাকে, তবে বি সির সাপেক্ষে কোন দিকে আছে। তো এটা কিন্তু হবে দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। 42 থেকে সঠিক উত্তর হবে বিদ্যাক। এবারে তোমরা চলে যাবে। তো এবার আমরা চলে যাবো 43 দাগের প্রশ্নে। 43 দাগের প্রশ্ন কী আছে দেখো, 43 দাগের প্রশ্ন আছে, বিকাশ 10 মিটার উত্তর দিকে হাঁটার পর বাম দিকে ঘুরে 15 মিটার হাঁটলো, আবার বাম দিক ঘুরে 10 মিটার হাঁটলো, এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। দেখো প্রত্যেকটা রিজনিং, ধরো ওই রিজনিংগুলো তোমরা করবে, আর আমি কিন্তু এই রিজনিংটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা ইস্ট লিখবো, এখানে ইস্ট লিখবো, এখানে ওয়েস্ট লিখবো, এখানে নর্থ লিখবো, আর এখানে সাউথ লিখবো। প্রথমে সে কী করলো, সে 10 মিটার উত্তর দিকে হাঁটলো। তার মানে তোমার কি, এখান থেকে এদিকে উত্তর দিকে 10 মিটার হাঁটলো, 10 মিটার সে বাম দিকে ঘুরে এদিকে 15 মিটার গেল, 15 মিটার ঘুরে আবার বাম দিকে এদিকে হলো 10 মিটার, তার মানে এইদিকে সে চলে আসলো। ঠিক আছে, তো এদিকে চলে আসে মানে কি, এইদিকে মুখ করে এখন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এখন 10 মিটার আসার পরে সে এইদিকেই মুখ করে দাঁড়িয়ে থাকবে, তার মানে কি সাউথের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে। তাহলে তোমার সঠিক উত্তর হবে দক্ষিণ, অর্থাৎ এর দেখা হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো
44 দাগের প্রশ্নে। 44 দাগের প্রশ্ন দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন। এখানে যেটা আছে এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে তোমার কী বসবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি। এখানে যেটা আছে এখানে 3 দিয়েছে, এখানে 14 7 মানে 7 আর 14 আর 105 করেছে, এখানে 9, এখানে জিজ্ঞাসা চিহ্ন এখানে কত হবে। তো দেখো এটা তোমরা কিভাবে এটা সমাধান করবে। দেখো আমরা প্রথমে কি করব, এই 2 1-কে 2 দেবো, অর্থাৎ গুণ করব, করে এই একটা যোগ করে দেবো। তাহলে দেখো 3 আসছে। 7 14 98, 98 সঙ্গে এই 7টা যোগ করে দেবো, ঠিক আছে, 7টা যোগ করে দেবো, তাহলে দেখো 105 আসছে। তেমনভাবে তুমি কি করবে, এখানে 9 আর 12 গুণ করবে, 12 দিয়ে এটা এখানে 12 দেবে, 9 12 108, তাকে তুমি কি করবে, এই 9 দিয়ে যোগ করে দেবে, ঠিক আছে। তো 9 যোগ করলে 108, 9 আর 108, 108 আর 9 যোগ করলে 117, অর্থাৎ তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে কিন্তু এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে 12 বসবে, অর্থাৎ ডিদ্দাক হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, এটা কিন্তু যথেষ্ট একটু ভাবতে হবে। আমরা চলে যাবো 45 দাগের প্রশ্নে। প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। এখানে দেখো 45 দাগের প্রশ্ন, এটা 4-এর এটা বিপরীতে 2 আছে, মানে 2 2 4। এখানে দেখো 8 8 64 আছে, এখানে দেখো 5 5 25 আছে, ঠিক আছে। এখানে 1-এর স্কোয়ার করলে 1 হবে, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 1। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো 46 দাগের প্রশ্নে। 46-এর প্রশ্ন আছে, দেখো এখানে এটা এই কোডটা এই আছে, এর কোডটা কী হবে অবশ্যই কমেন্ট করবে। তো এখানে 46 দাগের প্রশ্ন সঠিক উত্তর কী হবে। তো এখানে 46 দাগে দেখবে এখানে B4 F দেওয়া আছে, BCDEF। তো এইভাবে তো যদি তুমি এফ, ঠিক তেমনভাবে জে, তাহলে KLM বাদ দিয়ে কিন্তু এন দিয়ে শুরু হবে। তো দেখো এন দিয়ে একমাত্র শুরু আছে, দেখো এখানে ডিতে কিন্তু এন দিয়ে শুরু আছে, তাই ডিদ্দাক হবে উত্তর, ঠিক আছে। তো তোমরা আর কিছু ভাবতে হবে না। আমরা চলে যাবো 47 দাগের প্রশ্ন। 47 দাগের প্রশ্ন আছে, এইটা লেখা হয়, তবে দেখো এই প্রশ্নগুলো এপিটুপিট করতে পারো না বলে এইসব প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য তোমরা করবে, ঠিক আছে। তো তোমরা নিজেরাও কিন্তু যাচাই করে নিতে পারবে। তাহলে এই কোডটায় কী লেখা হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তোমরা ওপিটে দেখবে, দেখে এই পিঠে এসে তোমরা কোডটা ঠিক করবে। 48 দাগের প্রশ্ন দেখো, যদি কোনো সাংকেতিক ভাষায় বিএডিকে লেখা হয় এটা, তারপরে এটাকে লেখা হয় এটা, তাহলে এটাকে কী লেখা হবে। তো দেখো এটার মানে উল্টো করে লেখা, মানে অপোজিট ওয়ার্ড, মানে অপোজিট লেটারগুলো লিখেছে। যেমন এখানে এ, তারপরে বি, সি, ডি, তারপরে ই, তারপরে এফ, জি, এইচ, আই, জে, কে, এল, তারপরে এম দিই, তাহলে এখানে এন দিতে পারবো, এখানে ও দিতে পারবো, এখানে পি দিতে পারবো, কিউ দিতে পারবো, আর দিতে পারবো, এস, টি, ইউ, ভি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড। দেখো এর সোজাসুজি জেড আছে, তাহলে দেখো এখানে দিয়েছে কিন্তু মানে বি সমান সমান ওয়াই। দেখো বি সোজাসুজি ওয়াই আছে আর এর সোজাসুজি জেড আছে, তো দেখো এখানে জেড করেছে, বি ওয়াই করেছে। সেমভাবে এখানে ডির সঙ্গে ডাব্লু, দেখো ডি হচ্ছে ডির নিচে ডাব্লু, তাই আমরা বলতে পারি এলআইএফইতে কী হবে। তাহলে এলের নিচে কী আছে, এর নিচে আছে ও দিয়ে কিন্তু শুরু হবে, দেখো সবার ও দিয়ে আসে, তাহলে ওর পরে কী হবে, এখানে আছে আয়ের নিচে কী আছে, তো আয়ের নিচে আছে আর, তাহলে ও আর হবে, তাহলে ও আর আছে এটাই আর এবং এটাই, মানে এবং ডিতে আছে। তারপরে দেখো এখানে মানে এফ আছে, এফের নিচে কী আছে, তো এফের নিচে আছে ইউ, তাহলে এখানে আছে ইউ। তারপরে দেখো ইর নিচে আছে ভি, তার মানে বলতে পারি ও আর ইউ ভি, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। 49 দাগের প্রশ্নটা তোমরা নিজেরাই করবে। আমরা পরের প্রশ্নে চলে যাবো। 50 দাগের প্রশ্ন কী আছে দেখবো। 50 দাগের প্রশ্ন 49 এবং 50, এই দুটো 50 দাগের প্রশ্ন আছে, দেখো 712টি, 812 ইউ, 613 জে, 713 কে আর 224 এল, তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানটায় কী বসবে। তো এখানে কিন্তু এই প্রশ্ন খুব সহজে এটা সমাধান করতে পারবে। তো এই প্রশ্ন এখানে কিন্তু তোমরা পাবে 324 এম, বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর। প্রথমে দেখো এখানে দেখো STU JK, তারপর দেখো LM, তার মানে তোমার এম হবেই তোমার, ঠিক আছে। তো এবার দেখো এইখানে 712 আছে, এখানে 812 আছে, 613 আছে, 713 আছে, তাহলে 224, তাহলে 324। আশা করি বুঝতে পারছি, বিদ্যাক হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে, এই রিজনিংগুলো সহজেই সমাধান করা যায়। আমরা 51 দাগের প্রশ্নে চলে যাবো। জাহ্নবী বছরে 8% চক্রবৃদ্ধি সুদের হারে 1,25,000 টাকা ধার করে 2 বছরের পর কত টাকা দিতে হবে। তো দেখো এবার কিন্তু আছে অঙ্ক প্রশ্ন সমাধান আমরা করব। অঙ্ক প্রশ্ন কীভাবে সমাধান করবো, দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব সহজেই সমাধান করতে পারবো। এখানে দেখো 8% চক্রবৃদ্ধি সুদের হারে, তার মানে কি 108/100, তার মানে 108/100 মানে 4 27
108 আর 4/25, তার মানে তোমাকে বলা যায় 27/25। যেহেতু তোমাকে মূল টাকা মানে কত টাকা হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে, তাহলে 1 2 5 3টি শূন্য ইন্টু এই যে 27/25 আছে, মানে 108% বৃদ্ধি, মানে কি 108/100, সেটাকে কাটাকুটি করলে 27/25 হয়। তাহলে আমরা কি করব, আমরা করব 27টা উপরে দেবো আর 25টা নিচে দিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু কত টাকা হবে তাই কিন্তু আমরা বার করতে গেলে 27/25 দুবার গুণ করে দেবো। কেন গুণ করে দেবো? কারণ 2 বছর আছে তাই। এবার আমরা এখানে এটা কাজ মানে কাটতে পারি, 5 25 125, মানে এখানে 5000 হয়। ঠিক আছে, তো 5000কে 25 দিয়ে কাটলে হয়ে যাবে 200। ওকে, এই 200কে যদি 27 দিয়ে আমরা গুণ করি তাহলে এখানে 27 দিনও 54 অলরেডি হবে, মানে 54-র পিছনে 2 শূন্য ইন্টু 27। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাই এই ক্যালকুলেশন করতে অনেকটা সময় লেগে যাবে। তাই আমরা কি করব, 2 শূন্য মানে এটার 27 আর 54-র ক্যালকুলেশন করে নিচে পরে 2 শূন্য দেবো। তো দেখো 27 আর 54-র শেষে 4 আছে আর 27-এর শেষে 7 আছে, 4-এর সাথে গুণ করলে 28-এর 8 শেষে হবেই, 8-এর পরে 2 শূন্য হয়। ঠিক আছে, তো তাহলে এখানে 8 আছে, এরকম শেষে দেখো 8 আছে, এটাই, তাই এটা তোমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 8-এর পরে আরও 2 শূন্য আছে, আর কোথাও কিন্তু 8 নেই। ঠিক আছে, তো শেষে 8 আছে শুধুমাত্র এটা, তাহলে 8 2 শূন্য হয়ে যাবে। তো এখানে কিন্তু তোমরা ক্যালকুলেশন করবে, ওই যে 5400-কে 27 দিয়ে গুণ করবে, দেখবে 1,45,800 হবে। আমরা চলে যাবো 52 দাগের প্রশ্নে। 52 দাগের প্রশ্ন কী আছে দেখো, তেলের দাম 25% বাড়লে একটি পরিবার তেলের ব্যবহার কত কমাতে হবে যাতে ব্যয় অপ্রবৃদ্ধ থাকবে। তুমি মনে করো আগে তুমি কি করতে, মানে 100 টাকায় 100 লিটার তেল কিনতে। ঠিক আছে, তুমি হঠাৎ আজকে বাজেট গেছো, সকালবেলা 100 টাকা নিয়ে গেছো, 100 লিটার তেলের বোতল এগিয়ে দিয়েছো যে 100 টাকার মানে 100 লিটার তেল দাও, মানে 100 টাকায়। তা তোমার ওরা বলছে না 100 টাকায় আর 100 লিটার তেল হবে না। কেন হবে না? কারণ তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে তুমি কি করলে, তোমার পকেটে 100 টাকার বেশি তুমি খরচ করতে চাইছো না, তো অবশ্যই তাহলে তোমার কমাতে হবে, তেল কমতে হবে। তা তেল তুমি কতটা কমাবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা যদি মানে কমাতে চাই, তাহলে প্রথমে আমরা কি করব, 25% বেড়ে গেছে, তার মানে 125 টাকা এখন 100 লিটার তেল পাওয়া যাচ্ছে, তাহলে 100 উপরে দেবো আর 125টা নিচে দেবো। ঠিক আছে, তো আর এখন 100 লিটার তেলের দাম কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এখানে আমরা 5 25 125 করবো, অর্থাৎ 5 দেবো, আর এই 100 আর এই কাটলে হয়ে যাবে 4। ঠিক আছে, তার 4 25 সব 5 25 125, আর এই 5 আর এই 100 কাটবো 20 হয়ে যাবে, তাহলে 4 20 80। এখন 80 লিটার কিন্তু তেল তোমার হবে। এবার তাহলে আগে কত ছিল, আগে 100 লিটার ছিল, এখন 80 বিয়োগ করে দাও, তাহলে 20 লিটার কমাতে হবে, মানে 20% কমাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা 53 দাগের প্রশ্নে চলে যাবো। অঙ্কগুলো কত সুন্দর অঙ্ক দেখো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ। আর তোমাদের কাছে একটা কথা বলে রাখি, এরকম অঙ্কই কিন্তু এই কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশে পড়বে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যে প্র্যাকটিস সেট তোমরা জানো না, তোমরা নিজেরাই গুরুত্ব দিতে পারছো না যে এরকম প্র্যাকটিস সেট তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, কারণ যারা নিয়েছে তারাই জানে যে এই প্র্যাকটিস সেটগুলো কতটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট। কারণ এখানে বিভিন্ন বিশেষজ্ঞ স্যারেরা কিন্তু ক্লাসগুলো মানে এই প্র্যাকটিস সেটগুলো করে। ঠিক আছে, তো এখানে দেখো বলছে কি 53 দাগের প্রশ্ন, দুটি ট্রেন সন্ধ্যা 6টা এবং 6টা 30-এ যথাক্রমে 1 কিলোমিটার পার ঘন্টা এবং 75 কিলোমিটার ঘন্টা গতিবেগে পাটনা থেকে ছাড়ে, কত কিলোমিটার দূরত্ব দুটি ট্রেন মিলিত হবে। তো এই প্রশ্নের উত্তর কীভাবে করতে হয়, এটা বিয়োগ করতে হয়। 60 আর 75 বিয়োগ করলে হয়ে যায় 15। ঠিক আছে, তো 60 আর 75, তো 60 আর 75 একবার গুণ করতে হয়, আর 60 আর 75 একবার বিয়োগ করতে হয়। ঠিক আছে, তো 60 গুণ 75 আর একবার 60 আর 75 তোমার বিয়োগ করতে হয়, তাহলে বিয়োগ করলে করতে পারবে 15। আর ইন্টু 1/2, কারণ 6টা 6টা 30, তাহলে আধা ঘন্টা মানে 1/2, তো 1/2 দ্বারা গুণ করে দিতে হয়। তো তোমার এই প্রশ্নে যাতে উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তুমি এখান থেকে 30 দিনে 60 করতে পারো, আর 30 আর এই 15 কাটলে তুমি পাবে 2 আর এই 75 যদি তুমি গুণ করো তাহলে হয়ে যাবে 150। তাহলে তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে 150, অর্থাৎ বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 54 দাগের প্রশ্নে চলে যাবো। 54 দাগের প্রশ্ন আছে দেখো, 20টি কুকুর 10 দিনে 20টি মুরগি খেতে পারে, তবে 40টি কুকুর কত দিনে 40টি মুরগি খেতে পারবে। তাহলে এখানে আমরা দেবো 20 গুণ 10/20 সমান 40 গুণ x/40। তাহলে এই 40 কেটে যাবে, এই 20 কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 10, x সমান 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হিসেবে কিন্তু 10, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। আমরা 55 দাগের প্রশ্নে চলে যাবো। 55 দাগের প্রশ্ন কী আছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে 55 দাগের প্রশ্ন। এরকম প্রশ্ন থাকলে তুমি কিভাবে সহজে সমাধান করবে, একদম চোখের নিমেষে সহজে সমাধান করবে। এখানে এই শূন্যটা আর এই শূন্যটা কাটবে, আর এই 5 আর এই 20 কাটবে 4, তাহলে 4 × 24, তাহলে রুট ওভারের মধ্যে এক্স মনে করো, জিজ্ঞাসার জায়গায় এক্স, আর এখানে 4 আর 6 গুণ করলে হয়ে যাবে 24। ঠিক আছে, তো তাহলে 24
এটার আমরা হোল স্কোয়ার করবো, তাহলে এক্সের মাথায় রুটের মাথায় হোল স্কোয়ার দেবো, তার রুট উঠে যাবে, তাহলে এক্স সমান সমান 24 তো তোমার প্রশ্ন উত্তর হয়ে যাবে কিন্তু 576, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। এরকম একটা ছোট্ট অঙ্ক হলে কি হয়, এর মাহাত্ম্য কিন্তু অনেকটা বড়, যার জন্য তোমরা কিন্তু অনেকে দেখে ছেড়ে দিয়ে আসবে, তা কিন্তু দেখে ছেড়ে দেবে না, কারণ প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা নাম্বার ক্যারি করতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কেউ জানবে না যে তুমি দশমিক দুইয়ের জন্য হয়তো তুমি তোমার চাকরিটা পেতে পারো নি। তাই প্রত্যেকটা প্রশ্ন এমনভাবে তৈরি করো, নিজেকে তৈরি করো যে আমি কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে দিয়ে আসবো না, কারণ 100 করতে হবে, 85-এর মধ্যে 85 করতে হবে। এরকম প্র্যাকটিস সেট তুমি যদি বারবার করো তা দেখবে এরকম প্র্যাকটিস সেট থেকে কিন্তু তুমি প্রশ্ন পেয়ে যাচ্ছ। আমরা 56 দাগের প্রশ্ন চলে যাবো। একটি ট্রেন একটি ল্যাম্প পোস্টকে 10 সেকেন্ড ও 50 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্মকে 14 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটির ঘন্টায় কত কিলোমিটার গতিবেগ? তো ঘন্টায় ধরবো না, আমরা ট্রেনটির গতিবেগ ধরলাম মিটার পার সেকেন্ড, অর্থাৎ এক্স মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রেনটির গতিবেগ, ঠিক আছে? তো এক্স মিটার পার সেকেন্ড, এখন এটা বেরিয়ে গেলে তখন কিমি পার ঘন্টায় প্রকাশ করে নিতে পারবো। তাহলে 10 সেকেন্ডে ল্যাম্প পোস্ট অতিক্রম করছে, মানে ল্যাম্প পোস্টকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। 10 সেকেন্ডে তাহলে 1 সেকেন্ডে যায় এক্স মিটার, তাহলে 10 সেকেন্ডে যাচ্ছে কতটা? 10 এক্স মিটার, ঠিক আছে? তো তাহলে ট্রেনটির লম্বা কতটা? ট্রেনটির লম্বা হচ্ছে 10 এক্স মিটার। তো এখানে বলছে 50 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে আমরা এস সমান সমান ডি/টি এই সূত্র পাই। এসের মান কত? এসের মান হচ্ছে এক্স মিটার পার সেকেন্ড, আর ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে 10 এক্স মিটার, আর তার সঙ্গে কী করছে? 50 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তাহলে 50 যোগ হয়ে যাবে, আর বাই নিচে কত? এস সমান সমান ডি/টি, টির মান কত? 14, এই 14টা দেবো, তাহলে এখানে আমার কত হবে? 14x আর 10x বাদ দিলে হবে 4x, 4x সমান সমান 50, 4x সমান সমান 50, তাহলে x সমান সমান কত হবে? x সমান সমান 50/4। এবার এটাকে আমরা, এটা কিন্তু মিটার পার সেকেন্ড হয়ে গেল, ঠিক এক্স মিটার পার সেকেন্ড, তো এক্সের মান 50/4 মিটার হয়ে গেল, মিটার পার সেকেন্ড হয়ে গেল মানে গতিবেগ। তাহলে এটাকে কিমি পার ঘন্টায় প্রকাশ করতে গেলে কী করতে হবে? কিমি পার ঘন্টায় প্রকাশ করতে গেলে 18/5 দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে 5 10কে 50 পাচ্ছি, আর এখানে 2 দিনও 4 পাচ্ছি, আর এখানে 2 দিনও 4 বলছি, 5 দিনও 10 পাচ্ছি, আর এখানে 2 দিনও 4, আর 2 আর এই 18 কাটলে 9, তাহলে 5 9 45, তা তোমার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 45 কিমি পার ঘন্টা। আশা করি তোমরা বুঝতে পারছো, বিদ্যা হবে সঠিক উত্তর। 57-এর প্রশ্ন চলে যাবো। 57-এর প্রশ্ন যেটা আছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। এবিসি একটি যৌথ ব্যবসা শুরু করে, বছরের শেষে লাভ্যাংশের 2/5 বি এর লাভ্যাংশের 1/4 অংশ পায় এবং সি 4,900 টাকা পায়। তো ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল তোমাকে নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটা তোমরা নিজেরাই করবে, খুব তাড়াতাড়ি কীভাবে করবে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো এবার আমরা 18 দাগের প্রশ্নে চলে যাবো। 58-এর প্রশ্ন আছে দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা, ধার্য মূল্য থেকে 25% কম, দ্রব্যটি 15% ছাড়ে বিক্রয় করা হয়, তবে শতকরা কত লাভ হয়? তাহলে এখানে 620টা আমরা এখানে দেবো 620 ইন্টু, এখানে আমরা কি করছি? 25% কম বলছি, ধার্য মূল্য বার করতে গেলে 25% কম, তার মানে 100/75, ঠিক আছে? তো এটা ধার্য মূল্য হয়ে গেল, আর এবারে বিক্রয় মূল্য কত হবে? 25% ছাড় দিচ্ছে, তার মানে কি 85/100, ঠিক আছে? বিক্রয় মূল্য হয়ে গেল, তাহলে এইটা এই 100 কেটে গেল, আর এখানে 5 17 75 আর 5 17 85, ঠিক আছে? তো আর এই 15 আর এই 620 কাটলে হয়ে যাবে 4 15 60, 15 3 5 15, আর এখানে হয়ে যাবে 5 12 60, আর 2 62, 4 5 20, 124 ইন্টু 7/3, তাহলে কত হবে? 2108, এটা হয়ে যাবে 2108/3। এখান থেকে তুমি কি করবে? এখান থেকে তুমি 620 বিয়োগ করে দেবে, তাহলে তোমার বিয়োগ করলে কত হবে? তো এখান থেকে তুমি এটা করবে 2108, আর বিয়োগ এখানে হয়ে যাবে 1860, এটা /3, ঠিক আছে? তো তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, তাহলে হয়ে যাবে 248, 248/3 ইন্টু কী করবে? এটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে লাভ হচ্ছে, এই লাভটা ক টাকায় লাভ? 620 টাকায় লাভ, তাহলে 1 টাকায় লাভ কত? 620, তাহলে 1/620টা নিচে চলে আসবে, আর 100 টাকায় কত লাভ? এটা উপরে চলে যাবে। এখন এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে 13.13% হবে। এইভাবে কিন্তু এরকম সহজেই সমাধান করা যায়। আমরা 59 দাগের প্রশ্নে চলে যাবো। 59 দাগের প্রশ্ন আছে, একটি কাজ 12 জন লোক 4 দিনে কাজ করতে পারেন, আর 8 গুণ কাজ অর্ধেক সময় করতে কতজন লোক লাগবে? এসব অঙ্ক অনেকবার করে দিয়েছি, তোমরা করবে। তো এই 59 দাগের পরে আমরা এই 60 দাগের প্রশ্ন দেখবো। 60 দাগের প্রশ্ন আছে দেখো, পশ্চিমবঙ্গ
পুলিশের কনস্টেবল এখানে আছে 9-এর পাতার পর। এখানে দেখো 112, 150, 160, 192। তো এখানে তুমি ওই প্রশ্নের মানে 59 দাগের প্রশ্নের উত্তরটা করবে। 59 দাগের প্রশ্নের উত্তর করার পরে 60 দাগের প্রশ্নে চলে আসবে। 60 দাগের প্রশ্ন কী আছে দেখো, 60 দাগের প্রশ্ন আছে দেখো, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল আছে। তো এখানে আছে 60 দাগের প্রশ্ন, ক্রমিক দুটি সংখ্যার গুণফল 1980 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্রমিক দুটি সংখ্যার গুণফল 1980 হলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত তোমাকে নির্ণয় করতে হবে। মানে গুণফল 1980, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তা দেখো এই অপশান থেকে আমরা এটা কালেক্ট করতে পারি, ঠিক আছে? তো অপশান থেকে কালেক্ট করতে পারি, ক্ষুদ্রতম সংখ্যা বেরিয়ে যায়, ঠিক আছে? তাহলে একটা যদি আমরা 44 ধরি, তাহলে আমরা যদি 1980-কে 44 দ্বারা ভাগ করলে কত হয় সেটা আমাকে দেখতে হবে। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এই 44 আর 1980 যদি কাটি, তাহলে এখানে হয়ে যাবে 45। তাহলে অবশ্যই 45 বড় সংখ্যা আর 44 ছোটো সংখ্যা, মানে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে বলেছে, তাই তোমার প্রশ্ন উত্তর হয়ে যাবে 44। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমার 35 দ্বারা 1980 যদি কাটাকুটি যায় তা দেখবে, তাহলে এখান থেকে তুমি খুব সহজে এটা সমাধান করতে পারবে। 44 বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 61 দাগের প্রশ্নে চলে যাই। 61 দাগের অঙ্ক আছে দেখো, 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 7, 12, 5, 15 দিয়ে ভাগ করলে যথাক্রমে 5, 10, 3 আর 13 ভাগশেষ থাকবে। তো তুমি এটাকে কিভাবে নির্ণয় করবে? তো এই অঙ্কটা তোমরা করবে 61, 62, 63 এই পর্যন্ত যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো তোমরা করবে, ঠিক আছে? তো এই অঙ্কগুলোর কমেন্ট করবে যে কত উত্তর হয়েছে। তো আজকে ক্লাস আমি এ পর্যন্ত রাখবো। তো এইরকম প্র্যাকটিস সেট তুমি যদি পেতে চাও, তাহলে অবশ্যই আর এডুকেশন স্কুলের দিকে নজর রাখো আর দেখতে থাকো আর এডুকেশন স্কুল। নিজেকে তৈরি করার জন্য এই প্র্যাকটিস সেটগুলো অবশ্যই সংগ্রহ করো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই নিজেকে তৈরি করে নিতে পারবে। 1 ঘন্টার মধ্যে 85 নম্বর মক টেস্ট তোমরা নিজেকে তৈরি হয়ে যাও। নিজেকে তৈরি করার জন্য 85 নম্বরের মক টেস্ট একটা দাও। প্রত্যেকটা মক টেস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে ক্লাসে আমরা এই পর্যন্ত রাখছি। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট এই সপ্তাহের কর্মসংস্থান থেকে দেখলাম। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। যতদিন না ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা হবে, এরকম প্র্যাকটিস সেট তোমাদের কিন্তু অ্যাভেলেবেল, এরকম ক্লাস পেয়ে যাবে। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।